প্রণয়ের ঘোর রাত লেখক আরাফাত আদনান সামি পর্ব 15। দুপুরের অবসান ঘটিয়ে ধীরে ধীরে বিকেলের রোদ ম্লান হয়ে এসেছিল। সেই বিকেলও এখন অতীব চারিদিক জুড়ে নেমে এসেছে রাত্রির গম্ভীর আবহ। সময় তখন প্রায় রাত 11টা। দীর্ঘদিনের ক্লান্তি বুকে নিয়ে কৌশিক অবশেষে ফিরে এলো বাড়িতে। বিকেলের দিকে বাবার সঙ্গে যে উদ্দেশ্যে বেরিয়েছিল তারই সমাপ্তি ঘটেছে এখন। তাদের সঙ্গে ছিল রোহিত। তিনজনেরই মুখে অবসাদের স্পষ্ট ছাপ। চোখ দুটো লালচে, চুল এলোমেলো, শরীরে পরিশ্রমের ভার যেন চেপে বসেছে। বাড়ির প্রধান ফটক পেরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার আগে যে আওয়াজটি কানে এলো তা আশরাফ চৌধুরী। তিনি যেন দিনের ক্লান্তিকে উপেক্ষা করেই উৎসাহ ভরে চিৎকার করে উঠলেন, মাহিমা, মাহিমা, সবাই কোথায়? নিচে এসো তাড়াতাড়ি। আশরাফ চৌধুরীর উচ্চস্বরে চেঁচামেচিতে সবাই রুম থেকে ছুটে এসে হলরুমে জড়ো হলো। মাহিমা চৌধুরী একটু বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছেটা কি? আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? আশরাফ চৌধুরী উত্তেজিত স্বরে বললেন, সাধে কি আর চেঁচাচ্ছি? তাহলে? তিনি গর্বভরে উত্তর দিলেন, আমাদের ছেলে আর অকর্মণ্য নেই। কাল থেকেই সে আমার পরিবর্তে আমার কোম্পানিতে যোগ দিতে চলেছে। কথাটা শুনে মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখন পাশ থেকে কৌশিক ভ্রুকুচকে হালকা স্বরে বলল, বাবা। সবার চোখ একসাথে তার দিকে ঘুরে গেল। মুহূর্তে আনন্দ ও বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়ায় ঘর ভরে উঠল। খুশির সংবাদটি শুনে মাহিমা চৌধুরী আর নিজেকে আর সামলাতে পারলেন না। চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তিনি দ্রুত কৌশিকের কাছে এসে জড়িয়ে ধরলেন। মমতায় ভরা হাতে কৌশিকের গাল ছুঁয়ে মুখটা নিচু করে তার কপালে চুমু খেলেন। শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নরম স্বরে বললেন, আমাদের ছেলেটা সত্যি অনেক বড় হয়ে গেছে, তাই না কৌশিকের আব্বু? আশরাফ চৌধুরী মুখে গর্বের হাসি এনে বললেন, হ্যাঁ কৌশিকের মা, আজ আমাদের ছেলে সত্যি অনেক বড় হয়ে গেছে। কথাটা বলে কৌশিক কিছুক্ষণ চুপ করে রইল। থেমে থাকা নিঃশব্দ মুহূর্তটাকে ভাঙতে পর মুহূর্তেই আশরাফ চৌধুরী হাসি মুখে বলে উঠলেন, এত খুশির একটা খবর আর মিষ্টি মুখ হবে না? তা কি করে হয়? রোহিত, মিষ্টির বাক্স খুলে সবাইকে মিষ্টিমুখ করাও। রোহিত তৎক্ষণাৎ দুহাতে দুটো মিষ্টির বাক্স নিয়ে সবার সামনে এগিয়ে এলো। মুখ ভরা হাসি নিয়ে বলল, হ্যাঁ বড় আব্বু, আপনি বলার আগে আমি সব রেডি করে রেখেছি। বলে একে একে সবার হাতে মিষ্টি তুলে দিতে লাগলো রোহিত। মাহিমা চৌধুরী ও আশরাফ চৌধুরী আনন্দে দুজনে মিলে কৌশিকের মুখে মিষ্টি তুলে দিলেন। কৌশিকও তাদের দুজনকে মিষ্টি খাইয়ে দিল। যেন পারিবারিক ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়ে উঠল সেই মুহূর্তে। এরপর একে একে সবাই কৌশিককে মিষ্টি খাইয়ে নতুন পথ চলার শুভেচ্ছা জানাতে লাগলো। চৌধুরী বাড়ির চারিদিকে এক উচ্ছ্বসিত আনন্দের আবহ ছড়িয়ে পড়ল। অবশেষে কৌশিক হালকা হেসে বলল, তোমরা গল্প করো, আমি একটু উপরে যাচ্ছি। বলে কৌশিক আর একবারও পেছনে তাকালো না। সোজা নিচের ঘরের দিকে হেঁটে গেল। ঘরে ঢুকেই দরজাটা ভেতর থেকে হালকা ধাক্কা দিয়ে দিল। তারপর টেবিলের ওপর রাখা ফোনটা হাতে তুলে নিল। মুহূর্তেই মায়াকে কল করলো। একবার দুইবার রিং বাজতেই ওপাশ থেকে কল রিসিভ হলো। সঙ্গে সঙ্গে কৌশিক বলল, মায়া শোনো। ওপাশে তখন মায়া প্রায় ঘুমিয়ে পড়েছিল। চোখে মুখে ঘুমের ছায়া, কণ্ঠে অলসতার ছোঁয়া। তবুও কণ্ঠে মৃদু ক্লান্তি নিয়ে জবাব দিল, হ্যাঁ বলুন, কি হয়েছে? কৌশিকের কণ্ঠে উত্তেজনা ভর করেছে। সে প্রায় চিৎকার করে বলল, হয়ে গেছে। মায়া অর্ধেক ঘুমন্ত অবস্থায় অবাক হয়ে বলল, কি হয়েছে? বাচ্চা? কার বাচ্চা হয়েছে? কৌশিক বিরক্ত গলায় বলল, ধ্যাত, কার বাচ্চা হয়েছে কৌশিক ভাই? হয়নি এখনো, তবে এবার হবে। সবই হবে। আমাদের বাসর হবে, কিউট কিউট বেবি হবে, আমাদের একটা সুখের সংসার হবে, আর আমার সুইট হার্ট সেই সংসারের মহারানী হবে। কৌশিকের এমন উচ্ছ্বাসে মায়ার ঘুম মুহূর্তে উড়ে গেল। চোখ কুচকে ভ্রু কুচকে বলল, এইসব উল্টাপাল্টা কথা বাদ দিন তো। কি বলতে চান সোজাসুজি বলুন না, আমি ঘুমাবো তো। তোর ঘুমের গোষ্ঠী মারি, আজ থেকে তোর রাতের ঘুম উড়ল বলে যান। এখন ঘুমান, সকালে মাথাটা ঠান্ডা হলে কথা বলবেন। ফোন রাখছি। এই ফোন রাখবি না? রাখলে কানের নিচে কষিয়ে দেব একটা। আগে পুরো কথাটা তো শোন। মায়া বিরক্ত হলেও একটু হেসে বলল, তাহলে বলেন, কি এমন বড় কথা যার জন্য সে কখন থেকে আজে বাজে বকে যাচ্ছেন, আর আপনাকে খুশি খুশি লাগছে? ব্যাপার কি? কৌশিক গভীর নিঃশ্বাস ফেলে বলল, তো খুশি খুশি লাগবে না? কালকে থেকে আমি আমাদের নতুন কোম্পানিতে জয়েন হতে যাচ্ছি। কথাটা শুনে মায়া যেন এক মুহূর্তের জন্য নির্বাক হয়ে গেল। বিস্ময়ের সঙ্গে আনন্দে চোখ ভিজে উঠল তার। পরক্ষণে মুখে হাসি ফুটে উঠল, উজ্জ্বল দীপ্ত পরিপূর্ণ সুখের হাসি। সত্যি বলছেন কৌশিক ভাই?
হ্যাঁ, একদম সত্যি। এবার তুইও রেডি হয়ে যা মিস মায়া পাটোয়ারি থেকে মিসেস মায়ানীর চৌধুরী হওয়ার জন্য। মায়ের মুখে হালকা লজ্জার আভা ফুটে উঠলেও সে মাথা নিচু করে মুচকি হেসে ফেলল। কৌশিক মায়ের নীরবতা টের পেয়ে নরম গলায় বলল, কি হলো, কিছু বলছিস না যে? মায়ের লজ্জায় কোনো কথা বলতে পারছিল না। কি বলবে তাও যেন বুঝে উঠতে পারছিল না। এক অদ্ভুত আবেশে কলটা কেটে দিয়ে চোখ বন্ধ করে ফোনটা নিজের বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরল। ওদিকে কৌশিক ও মায়ের কল কেটে দেওয়াটা কারণটা টের পেয়েছিল। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল তার, তাই দ্বিতীয়বার আর ফোন দিল না। ঠিক তখনই হালকা গলায় সে রুমের দরজা ঠেলে প্রবেশ করলেন মাহিমা চৌধুরী। কৌশিকের সামনে এসে দাঁড়ালেন তিনি। কৌশিক কিছু বলার আগেই মুহূর্তে তার মা কৌশিকের কান মুলে ধরে বললেন, পানিতে নামার সঙ্গে সঙ্গে মাছ ধরার ধান্দা, তাই না? আ আ আ আম্মু, কি করছো, লাগছে তো। মাহিমা চৌধুরী কান ছেড়ে দিলেন। কৌশিক হাত বুলিয়ে কানের ব্যথা কমানোর চেষ্টা করলো। মেয়েটা কে রে কৌশিক? কোন মেয়ে আম্মু? এখানে তো কোনো মেয়েটেয়ে নেই। মাহিমা চৌধুরী ভ্রুকুচকে তাকালেন ছেলের দিকে। ঘরে বউ এলো না আর এখনই মায়ের কাছ থেকে কথা আড়াল করছিস? একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবি না। যার সঙ্গে এতক্ষণ কথা বলছিলি সেই মেয়েটাকে। কি 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 বলছো এসব? আমি কেন মেয়েদের সঙ্গে কথা বলতে যাব? হয়তো তুমি ভুল কিছু শুনেছো। আমি তো আমার আম্মুর ভদ্র একটা ছেলে। আমি কি এমন করতে পারি? হইছে হইছে, ভদ্র ছেলে আর অভিনয় করতে হবে না। আমি সব শুনেছি, তাই যা বলছি সব খুলে বল। না মানে আম্মু, মায়াকে ভালোবাসিস অথচ নিজের মায়ের কাছে এটা স্বীকার করতে পারছিস না? না না, এটা তো মানা যায় না। আমি তো জানতাম আমার ছেলে লাখে একটা, যার মনে কোনো ভয় নেই, বুক ভরা সাহস শুধু। অথচ তুই আজ আমার সেই ধারণাটাই ভুল প্রমাণ করলি। মায়ের মুখে এমন কথা শুনে কৌশিক হা হয়ে গেল। কিছু বলার আগে আবার মাহিমা চৌধুরী বললেন, কি হলো, চুপ করে আসিস কেন? এই বলে মাহিমা চৌধুরী একটু থামলো। যে আবার কিছু বলতে যাবে, এমনি তার আগেই কৌশিক হঠাৎ তার মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে কৌশিক বলল, ওহ মা, তুমি তো একদম আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। হয়েছে হয়েছে, আর এত আদিক্ষেতা দেখাতে হবে না। আম্মু তুমিও না। মাহিমা চৌধুরী মুচকি হেসে বললেন, তা বল দেখি, কবে আমরা যাব মায়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে? মায়ের মুখ থেকে এমন কথা শুনে কৌশিকের মুখ লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে আসতে বলল, ওর তো কয়েক মাস পর ফাইনাল পরীক্ষা আম্মু, পরীক্ষার পরেই না হয়। কেন, মায়া বিয়ের পর পরীক্ষা দিতে পারবে না নাকি? না মানে আম্মু, না না, কয়েক মাস বাদ, কালকে বাদে পরশু শুক্রবারে আমি তোমার ফুপা ফুপিকে বলছি কালকে যেন আমাদের বাড়িতে চলে আসে। তারপর সবাই একসাথে বসে সব কথা সেরে ফেলবো। কৌশিকের মুখে এখন একরাশ লজ্জা। মাথা নিচু করে কাপা গলায় বলল, ঠিক আছে আম্মু, তোমার যা ইচ্ছে। কিন্তু আব্বু, মাহিমা চৌধুরী হেসে বললেন, ও নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে। আমি তোমার আব্বুর সঙ্গে কথা বলে নিচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি। এই বলে কৌশিকের কাঁধে হাত রেখে দরজার দিকে এগোলেন তিনি। ঠিক তখনই কৌশিক মাকে আবার জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। হইছে হইছে বলে বেরিয়ে গেলেন মাহিমা চৌধুরী। বেরোতেই কৌশিক দরজাটা হালকা করে বন্ধ করে দিল। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছে না কৌশিক। এগুলো কথা ভাবতে ভাবতে বিয়ের কথা মাথায় আসতে না আসতেই খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করে দিল। একবার দুবার নয়, পুরো মন দিয়ে নাচছে সে। ঠিক তখনই দরজা ঠেলে ঢুকে পড়ল রোহিত। ভাইয়ের নাচ দেখে ভ্রুকুচকে বলল, বাবা, ভাইয়া দেখছি ভালোই ডান্সার। পেছন থেকে কৌশিকের কানে কথা যেতেই থেমে ঘুরে তাকালো। রোহিতকে দেখে মুখ চুপসে গেল। দিলি তো আমার মুডের পুরো 12টা বাজিয়ে। রোহিত মুচকি হেসে বলল, না না ভাইয়া, নাচো তুমি, আমি দেখছি। দাঁড়াও, বক্সের লুঙ্গি ডান্স গানটা চালাই, তারপর নাচো। আমাকে নিয়ে মজা করছিস? তোকে তো এই না না, এত সাহস আছে নাকি আমার? তাহলে বল, এত রাতে এখানে কেন এসেছিস? না, পাশ দিয়ে যাচ্ছিলাম, দরজার ফাঁক দিয়ে তোমার নাচটা চোখে পড়লো, তাই আর কি। এই মুহূর্তেই তোর আমার রুমের পাশ দিয়ে যাওয়া লাগলো? তা ভাইয়া, কোন খুশিতে এমন নাচানাচি করছো শুনি? সিক্রেট বলা যাবে না? আরে ভাইয়া বলো না। রোহিতকে দরজার দিকে ঠেলতে ঠেলতে কৌশিক বলল, কাল বলবো বুঝলি, এখন যা। বলেই দরজা বন্ধ করে দিল কৌশিক। রোহিত হতভম্ব হয়ে দরজার বাইরে দাঁড়িয়ে রইল। আর ভেতরে কৌশিক আবার নিজেই ছন্দে ফিরল। আরও কিছুক্ষণ প্রাণ ভরে নাচার পর ক্লান্ত শরীরটা এক ধাপে বিছানায় ছুঁড়ে দিয়ে দু হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। চোখে মুখে তৃপ্তির হাসি।